ইরানের সঙ্গে সামরিক সংঘাতে দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার। পরিস্থিতি তুলে ধরে রীতিমতো সতর্কবার্তা দিয়েছেন একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক। তাদের মতে, ঘটনা চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়াকে ঘিরে সম্ভাব্য যে কোনো বড় সামরিক সংকটে যুক্তরাষ্ট্রের প্রস্তুতিতে চাপ তৈরি হতে পারে। ইরানের সঙ্গে সংঘাতের শুরুতেই দীর্ঘ পাল্লার হামলা এবং আকাশ প্রতিরক্ষার ব্যবস্থায় ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। সংঘাতের প্রথম ধাপে পেন্টাগন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার অন্তত অর্ধেক ইন্টারসেপ্টর ব্যবহার করে। প্রায় 30% দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যয় হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক ক্যানসিয়ানের মতে, বর্তমান হারে অভিযান চললে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সম্ভাব্য যে কোনো সংঘাত মোকাবেলায় বাড়তে পারে যুক্তরাষ্ট্রের ঝুঁকি। বর্তমান উৎপাদন সূচি অনুযায়ী প্রতি মাসে মাত্র 15টি টমাহক এবং 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হচ্ছে। আর 2026 সালে নতুন কোনো ইন্টারসেপ্টর সরবরাহের পরিকল্পনা নেই। বিশেষজ্ঞদের ধারণা, মজুদ ফিরিয়ে আনতে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর। এদিকে মার্কিন কংগ্রেস এখনও নতুন ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনে আলাদা অর্থ বরাদ্দ দেয়নি। তবে পেন্টাগনের দাবি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারণে কাজ চলছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করেছেন। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এখনই প্রতিরক্ষা সক্ষমতা হারায়নি। তবে দীর্ঘমেয়াদে একই হারে অস্ত্র ব্যবহার অব্যাহত থাকলে ভবিষ্যতের বড় কোনো সংঘাতের জন্য প্রস্তুতি ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, দীর্ঘ সময় ধরে অস্ত্র সরবরাহের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আলমুমিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের জন্য তাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে এক ট্রফি, আর এটি স্থাপন করা হয়েছে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে। দ্য সিক্রেট হ্যান্ডশেক নামের একটি প্রতিবাদী গোষ্ঠী সোমবার 10 ফুট উঁচু অস্থায়ী ভাস্কর্যটি সেখানে স্থাপন করে। ট্রফির নিচে থাকা প্লেকে লেখা রয়েছে ইরান ওয়ার পার্টিসিপেশন ট্রফি। এক রসাত্মক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আরও বলে, তাদের আশা এই বিশাল ট্রফিটি ট্রাম্পের সংগ্রহে থাকা ফিফা শান্তি পুরস্কারের পাশে শোভা পাবে। সাধারণ মানুষকেও তাদের নিজেদের পুরনো মেডেল ও ট্রফি এখানে এসে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে গ্রুপটি। হরমুজে ইরানের প্রভাব ঠেকাতে বড় চাল। ওয়াশিংটন, বাগদাদ, দামেস্ক একজোট। 5 দশক পর ফিরছে ইরাক সিরিয়া ঐতিহাসিক তেল পাইপলাইন। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প আলী আল জাইদি বৈঠকে হতে পারে এই মেগা ডিল। 1952 সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানির তৈরি 500 মাইলের পাইপলাইনটির ধারণ ক্ষমতা ছিল দৈনিক 3 লাখ ব্যারেল। কিন্তু 1980-এর দশকে ইরাক যুদ্ধে সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এটি বন্ধ করে দেয়। পরবর্তীতে 2003 সালে মার্কিন আগ্রাসনের পর পাইপলাইনটি পুরোপুরি অকেজো হয়ে পড়ে। তবে চলমান ভূ রাজনীতির প্রেক্ষিতে পাইপলাইনটি পুনর্নির্মাণে ওয়াশিংটন ও বাগদাদ মরিয়া হয়ে উঠেছে। ইরাক 95% তেল রপ্তানি করে হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু ইরানের অবরোধের কারণে গত মে মাস থেকে দেশটির সমুদ্রপথের তেল রপ্তানি নেমে এসেছে 8%। অর্থনৈতিক এই ধস ঠেকাতেই ভূমধ্যসাগরীয় এই রুটকে লাইফলাইন হিসেবে দেখছে বাগদাদ। আগে তাদের মধ্যে সংশয় থাকলেও বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে জ্বালানি নিরাপত্তার জন্য ইরাকের এখন সিরিয়াকে কতটা প্রয়োজন। এদিকে 2024 সালে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতায় আসেন আহমেদ আল সারা। অতীতে আল কায়দার সঙ্গে সম্পৃক্ততা থাকলেও বর্তমানে মার্কিন বলয়ে প্রবেশ করেছেন তিনি। গত সপ্তাহে আঙ্কারায় ন্যাটো সম্মেলনে তার প্রশংসা করার পাশাপাশি সিরিয়ার উপর থাকা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তকমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাইপলাইনটি চালু নিয়ে ওয়াশিংটনে হবে ট্রাম্প আল জাইদির বৈঠক। চুক্তি সয়ে অংশ নিতে ওয়াশিংটনে আসছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানিও।
তবে চুক্তি সইয়ের পরও পাইপলাইনটি চালু করতে নতুন পাইপলাইন, সংরক্ষণ ট্যাঙ্ক, পাম্পিং স্টেশন এবং বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। এ কাজে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জেরে সৌদি আরবে হামলার দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এ অঞ্চলে। ইয়েমেনে পূর্ণাঙ্গ সংঘাতের ঝুঁকি দেখছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এবার উত্তপ্ত ইয়েমেন। সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি বিমানের অবতরণ ঠেকাতে হামলা চালায় সরকারি বাহিনী। সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, ওই বিমানে ছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের একটি প্রতিনিধি দল। পরে হুথি নিয়ন্ত্রিত লোহিত সাগরের বন্দর নগরী হুদেইদাহে অবতরণ করে বিমানটি। এই হামলার জন্য সৌদি আরবকে সরাসরি দায়ী করে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় হুথি। এর পরপরই দেশটিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার দাবি করে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী। সোমবার ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ সমাবেশ করেন হুথি সমর্থকরা। এ সময় হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। এই হামলার ফলে 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও সৌদি প্রশাসনের মধ্যে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি ভেঙে পড়তে পারে। ইয়েমেনে পূর্ণাঙ্গ সংঘাতের ঝুঁকির কথা জানিয়ে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। এই ঘটনায় আহত হয়েছেন 70 জনেরও বেশি। তাদের মধ্যে আরও 24 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো অবহেলা ছিল কিনা তা তদন্ত করছে থাই পুলিশ। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে বেঁচে ফেরা কয়েকজন জানিয়েছেন বারের কিছু দরজা তালাবদ্ধ ছিল এবং জরুরি নির্গমন পথের কোনো স্পষ্ট নির্দেশনা ছিল না। পুলিশের প্রাথমিক ধারণা, মঞ্চের কাছাকাছি একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত পুরো বারে ছড়িয়ে পড়ে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে এবার দাবানলে পুড়ছে ফ্রান্সের ঐতিহাসিক বনভূমি। রাজধানী প্যারিসের দক্ষিণে ফতেনব্লোর শতাব্দী প্রাচীন বন এখন ধোঁয়ায় আচ্ছন্ন। আতঙ্কে ঘর ছেড়েছেন আশপাশের শত শত মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়ক। দাউ দাউ করে চলছে ফতেনব্লোর। লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করছে ফ্রান্সের ঐতিহাসিক এই বনের একের পর এক গাছ। কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। আগুনের বিস্তার ঠেকাতে জীবন বাজি রেখে কাজ করছেন শত শত দমকল কর্মী। শুধু মাটি নয়, আকাশ থেকে চলছে অভিযান। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1000 খানেক বাসিন্দাকে। দুর্যোগ মোকাবিলায় এগিয়ে এসেছেন স্থানীয় কৃষকরাও। এটি আমাদের বন, আমাদের বাড়ি। এমন দৃশ্য আগে কখনো দেখিনি। এই ঘটনা আমরা কোনোদিন ভুলবো না। খুব কষ্ট হচ্ছে। এই বনেই বড় হয়েছি। এটিকে এভাবে পুড়তে দেখে সত্যি হৃদয় ভেঙে যাচ্ছে। ফ্রান্সের ইতিহাসে এই প্রথম এত বড় আকারে বিমান ব্যবহার হচ্ছে দাবানল নিয়ন্ত্রণে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্যারিস লিও সংযোগকারী গুরুত্বপূর্ণ A6 মহাসড়ক। ব্যাহত হচ্ছে দ্রুতগতির ট্রেন চলাচলও। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক আবহাওয়াকে এই দাবানলের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক খাদ্য বাজারে যে চাপ, তার সঙ্গে নতুন করে সুপার এল নিনোর প্রভাব যুক্ত হলে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে। অর্থনীতিবিদদের শঙ্কা, এই প্রভাব 2028 সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়ার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একদিকে অস্থির মধ্যপ্রাচ্য, অন্যদিকে এল নিনো। দুটো ভিন্ন বিষয় হলেও এবার বিশ্ববাজারে এর মারাত্মক প্রভাব পড়েছে খাদ্যপণ্যের ওপর। বিশেষ করে সুপার এল নিনোর প্রভাবে কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে চাল, চিনি ও কফির মতো পণ্যের দাম সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। ফলে বিশ্ববাজারে সহসাই কমছে না খাদ্যপণ্যের দাম।
বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের আকাশচুম্বী দামের চাপ সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই উচ্চমূল্যের ধাক্কা সইতে হবে আগামী 2028 সাল পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া এবং বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের তথ্য বলছে 2026-27 সালের তীব্র এল নিনো চক্র বিশ্বজুড়ে বন্যা ও খরার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আর জলবায়ুজনিত এই পরিবর্তনের পুরো প্রভাব খুচরা বাজারে গিয়ে ঠেকবে 2028 সালের শেষ ভাগে। ভূরাজনৈতিক সংঘাতের কারণে এরই মধ্যে সার ও জ্বালানির দাম চড়া। এছাড়া কৃষি উৎপাদন 14% বেশি হ্রাস পেতে পারে। ইতালীয় ব্যাংক ইউনিক্রেডিটের পূর্বাভাস অনুযায়ী বৈরী আবহাওয়ায় বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে প্রায় 34,000 কোটি ডলারের সমপরিমাণ। চাল, পাম অয়েল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ সংকটে বিশ্ব এক দীর্ঘমেয়াদী খাদ্য মূল্যস্ফীতির মুখোমুখি। বৈশ্বিক এই জলবায়ুজনিত মূল্যস্ফীতির প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর উপর। স্থানীয় বাজারে দামের লাগাম টেনে ধরতে এখন থেকেই টেকসই ও দূরদর্শী অভ্যন্তরীণ নীতি নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদদের মতে শুধু যুদ্ধ বা সরবরাহ ঘাটতি নয়, এখন খাদ্য সংকটের বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। আর এই ধাক্কা সামলাতে উৎপাদন বৃদ্ধি ও বিকল্প বাজার খোঁজার কোনো বিকল্প নেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 14 জুলাই বিশ্ব ইতিহাসের এক মোড় ঘোরানো দিন। 1789 সালের এই দিনে প্যারিসের বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সূচনা হয়েছিল ফরাসি বিপ্লবের। একটি দুর্গের পতনের সেই ঘটনাই হয়ে ওঠে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে গণমানুষের জাগরণের প্রতীক। ইতিহাসের সেই দিনটি আজও বাস্তিল দিবস হিসেবে জাতীয় মর্যাদায় পালন করে ফ্রান্স। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ, রাজা ষোড়শ লুইয়ের শাসনে ফ্রান্স। সাধারণ মানুষের কাঁধে অসহনীয় করের বোঝা, তীব্র খাদ্য সংকট আর চরম বৈষম্য। অন্যদিকে বিলাসী জীবনযাপনে ব্যস্ত রাজপরিবার ও অভিজাত শ্রেণী। ক্ষোভে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো দেশ। পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে যখন জনগণের আস্থাভাজন অর্থমন্ত্রী জাক নেকারকে বরখাস্ত করেন রাজা। আন্দোলন দমনে সেনা মোতায়েনের আশঙ্কায় বিক্ষোভে ফেটে পড়ে প্যারিস। 1789 সালের 14 জুলাই হাজারো মানুষ ঘিরে ফেলে বাস্তিল দুর্গ। রাজকীয় স্বৈরাচারের প্রতীক হিসেবে পরিচিত এই দুর্গে ছিল অস্ত্র ও বারুদের বিশাল মজুদ। সেগুলো হস্তান্তরে অস্বীকৃতি জানান গভর্নর মার্কুইস ডিলন। এক পর্যায়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। বিকেলের দিকে বিদ্রোহী সেনাদের একটি অংশ কামান নিয়ে যোগ দেয় জনতার সঙ্গে। শেষ পর্যন্ত আত্মসমর্পণে বাধ্য হন গভর্নর। পতন ঘটে বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতন শুধু একটি স্থাপনা দখলের ঘটনা ছিল না, এটি ছিল ফরাসি বিপ্লবের নির্ণায়ক সূচক। রাজতন্ত্রের নিরঙ্কুশ ক্ষমতা ভাঙতে শুরু করে। আর সামনে আসে নাগরিক অধিকার, স্বাধীনতা ও সাম্যের নতুন ধারণা। 2 শতাব্দীরও বেশি সময় পর আজও 14 জুলাই শুধু ফ্রান্সের জাতীয় দিবস নয়, গণ আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। ইতিহাসের ক্যালেন্ডারে 14 জুলাই তাই কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় জনতার ঐক্য কখনো কখনো ইতিহাসের গতিপথও বদলে দিতে পারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।